কুকুর নেবেন নিউটার করে ব্রিডিং এর ঝামেলায় যাওয়ারই দরকার। আমার এক বন্ধু ও হঠাৎ করে একদিন বললো 2021 সালে একটা পেট রিলেটেড কোনো বিজনেস কি খুলবি, যেখানে যে এরিয়াতে আমি ব্যবসাটা খুলবো সেই এরিয়া সংক্রান্ত 10 কিলোমিটার 15 কিলোমিটারের মধ্যে যত কুকুর বেড়াল আছে তাদের জন্য সঠিক ট্রিটমেন্ট। আমার কাছে ওটাই প্রাইমারি ফোকাস ছিল, আমার কাছে এখন তাই ফোকাস। যদি আমি একটা কুকুর কিনবো ভাবি তাহলে আমি কি দেখে কেনা? ফ্ল্যাট কিনলো, বাড়ি কিনলো, নিজের বাচ্চা বায়না করছে আমাকে একটা খেলনা মানে এন্টারটেনমেন্ট হিসেবে আমাকে একটা কুকুর এনে দাও। সে জানলো না বুঝলো না, এই জন্য যাদের কুকুর নিয়ে আসলো। কিন্তু ওই হাটের কুকুর কোথা থেকে ওর মাকে, ওর মধ্যে কোনো রোগ আছে কিনা আমরা দেখি না। দেখবেন ওর হাতে করে কুকুর ধরে এরকম করে আঁচড়ায় নিয়ে কুকুরটাকে দিয়ে দেয়। এই আমার কাছে আসে বলছে পারবো হয়েছে ডিস্টেম্বার হয়েছে, আমি তোকে বলছি 80% অফ দ্য টাইম হাট থেকে কুকুর নিয়ে এসছে। একদম যে সবচেয়ে বড় এমন না, না এই কুকুর রাখা চলবে না, এই কুকুর এখানে নোংরা করছে, প্রেশার দিল বাড়ির ছেলেকে। বাড়ির ছেলে দেখলো বউয়ের অশান্তি, বাবার অশান্তি, যাই কুকুরই তো যাই রাস্তায় বেঁধে দিয়ে আসে। এমন একটা জায়গায় গিয়ে ওকে বেঁধে দিয়ে চলে আসলো। কুকুরটার কি যে আমার খুব খারাপ লাগে যখন কুকুরগুলোকে এইভাবে তোলে, এক হাত দিয়ে আছড়ায়, এইভাবে রেখে দেয়। হাজার ঘন্টা লোক আসছে, ওকে ধরছে, চটকাচ্ছে, ওরা কুই 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 করছে। ওর কি প্রবলেম হচ্ছে? মা কুকুরের এরকম পাতলা মাটি হচ্ছে, আমাদের যদি কিছু হয়ে যায়। এই কুকুরের ডিস্টেম্বার হলো, আমাদের যদি কিছু হয়ে যায়। এই কুকুরের লোম চায় পড়ে গেল, আমাদের যদি কিছু হয়ে যায়। হাটে যারা কুকুর বিক্রি করে তাদের সবার কি রেজিস্ট্রেশন আছে? সেগুলো তো মানে ক্রাইম হিসেবে। এই লোম নিয়ে কিছু কিছু মিথস আছে আমাদের সকলের মধ্যে। এই লোম পেটে চলে গেলে সমস্যা হতে পারে বা লাংসে চলে গেলে সমস্যা। কোনো বাচ্চাকে যদি কখনো একদম আর্লি স্টেজে কুকুরের সাথে ফ্যামিলিয়ার করা হয়, সেটা বাচ্চাটার জন্য ভালো। একটা কুকুরকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য স্বতন্ত্র ভ্যাকসিনেশন। বিস্কুট কুকুরদের জন্য কতটা ক্ষতি? একটা কুকুর 14 বছর বয়স, আমি জিজ্ঞেস করলাম বাহ তো ভালো আছে, কি খায়? বলে বাটার চিকেন খায়, কষা মাংস খায়। ও কামড়ালো কেন? কামড়ালো হচ্ছে ওর তো এনার্জিটা বার্ন হচ্ছে না। কুকুরদের কাছে হাত পা চালানোর ব্যাপারটা একটা এক্সাইটমেন্ট ওকে ট্রিগার করে। তারা এমনিতে খুব ভায়োলেন্ট, ফ্যামিলি ভায়োলেন্ট, কুকুরও সেরকম অ্যাক্ট করে। কুকুরের নেচার ছটফট। এটা 100% কুকুর কিন্তু সবসময় ওনারকে ডেপিক্ট করে। ওনার যেরকম ও মানুষের মতো গালে হাত দিয়ে বসে কবিতা লিখতে পারবে। হ্যাঁ, ফেসবুকে আমার কুকুর কি হচ্ছে, এখানে 15টা কমেন্ট পড়বে, না এটা ডিস্টার্ব না, এটা পারবো না, না আমার তো ফেসবুকে সবচেয়ে বেশি ভোট তো পার্বতীই পড়েছে, আমি আমার কুকুরে পারবো। ওই জিনিসে না যাবে, ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে একদম সঠিক কুকুর নেবেন নিউটার করুন। ব্রিডিং এর ঝামেলায় যাওয়ারই দরকার। সিউডো প্রেগনেন্সি 90% প্রেগনেন্ট কুকুরদের যা সিমটমস হয়, সেই সিমটমস গুলো কিন্তু সেই ফিমেল কুকুরের মধ্যে চলে আসে। রিক্যাপ দেখে তোমরা সকলেই বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তোমরা যারা পেট প্যারেন্টস আছো বা যারা পেট প্যারেন্টস হতে চাইছো, তাদের দুজনের জন্য এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। হাই, আমি তমজয়, তোমরা দেখছো যাযাবর পডকাস্ট। আজকের আমাদের গেস্ট সৌনক দত্ত। সৌনক দা মেনলি স্ট্রে ডগসদেরকে নিয়ে কাজ করে। চলো শুরু করা যাক আজকের এই পডকাস্ট। সৌনক দা কেমন আছো? এই চলছে, গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, চলছে ভালো। বলো, তোমার বাড়ির বাচ্চাগুলো কেমন আছে? ভালো আছে। তোমার এই কুকুর নিয়ে জার্নিটা কিভাবে শুরু হলো একটু বলো আমার। কুকুর নিয়ে জার্নিটা শুরু হয়েছিল 2019 সালে। মানে আমি প্রচন্ড কুকুরে ভয় পেতাম। আমার এক বন্ধু আছে, সেও জানে যে কুকুরে এত ভয় পেতাম আমি, মানে কুকুর বাইরে থাকলে আমি যাবো না ওই জায়গাটা। 2019-এ কি হলো, আমার এক বন্ধু মুম্বাইতে থাকতো, ওর বিয়ে হয়েছে, এবার ওরা কলকাতায় আসবে। ওরা একটা কুকুরের বাচ্চা অ্যাডপ্ট করেছে, ল্যাব্রাডর নিয়েছে। এবার ওরা যখন কলকাতায় ফিরবে, ওই কুকুরটাকে ওরা কোথায় রেখে যাবে? কোনো জায়গা পাচ্ছে না। এবার মুম্বাইতে যেরম যেরম জায়গা পাচ্ছে সেরম সেরম জায়গাতে এমন এমন দাম চাইছে, ওরা বলছে না আমি রাখতে পারবো না। সৌনক কি রাখতে পারবে? এবার আমার খুব একটা আমার মনে মনে ইচ্ছেও ছিল যে হ্যাঁ আমি রেখে দেখি পারবো কি পারবো না। রাখলাম। এবারে প্রথম দিন তো আমাদের মানে রাতের ঘুম উড়ে গেল, যে ও রাতে ঘুমায় না, খেতে চাইছে, কাঁই কাঁই করছে, আমরা রাতে ঘুমাচ্ছি না। আর এমনিতে মুম্বাইয়ের ব্যাপারটা হচ্ছে কি, মানে আমরা শেয়ার্ড ফ্ল্যাটে থাকতাম, ঠিক আছে, মানে 4-5 জন মিলে, তা 3 জন ছিলাম তো সেই সময়টায়। সবাই রাতের ঘুম উড়ে গেছে, মানে ও এখানে খেতে যাচ্ছে, ও ওখানে, মানে কি যে হয়েছিল আমরাই জানি। 7 দিন পর যখন রাতের বেলা হঠাৎ করে ও আমার বন্ধু এসে বললো যে আমি এবার নিয়ে যাবো। ওই যে যখন নিয়ে গেল, মানে আমার মধ্যে যে কি চললো, যে এমন একটা মানে মানে খালি খালি লাগছে আমার। তো আমি আর আমার তখন আমার এখন যে পার্টনার গার্গী, আমরা ডিসাইড করলাম যে আমরা একটা কুকুর নেব। এবার আমরা প্রসেসটা জানি না, তো আমরা যেরকম পেট স্টোর গুলো হয়, আমরা সব জায়গায় গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, এমন এমন দাম বললো, আমাদের অবস্থা মানে আমরা নিতে পারবো না, মানে তাতে মানে আমার মনে হয়েছে তার চেয়ে বরং আমরা অন্য প্রসেসে যাই। তো আমরা দেখলাম ফেসবুকে এরকম অনেক গ্রুপস আছে যেগুলো অ্যাডপশন দেয়, বা বা কোনো রকম অসুস্থ কুকুর আছে তারা রাস্তায় ছেড়ে দিয়ে অ্যাবান্ডন করেছে, অনেক কিছু এসেছিল। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ভাগ্যবান ছিলাম যে আমরা সিম্বাকে পেয়েছি এইভাবে, যে সিম্বার একটা লিটার ছিল, ওই লিটারের মধ্যে দুটো পড়েছিল কুকুর। আর আমরা যখন নিতে গেলাম, তো মুম্বাইয়ের লোকজনের ভাষাটাই খুব না কাটকোট্টা, মানে এমন ভাবে মনে হয় যেন
নর্মাল কথাই বলছে, কিন্তু মনে অপমান করছে। হুম। তো আমাদেরকে দেখে বললো এ দই হে লেনা হে তো লে। আমি বললাম এরকম করে কি বলছে লেনা হে তো লে, এখন ঠিক আছে। তো দুটো বাচ্চা খুব মিষ্টি ছিল। তো সিম্বার জায়গাটা একটা সাদা দাগ ছিল, আচ্ছা। তো তিলক। আমরা তিলক টাইপের এখনো আছে। তো আমরা বললাম যে বাচ্চাটার মাথায় তিলক আছে, আমরা ওকে নেবো। হ্যাঁ হ্যাঁ লে 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 লে, আমরা নিয়ে নিলাম। এইখান থেকে জার্নি হলো সিম্বা। সিম্বাকে দিয়ে আমাদের সব শুরু। সিম্বাই হচ্ছে সব, ও হচ্ছে এপি সেন্টার। তো সেই সময় তখনকার সময় যে আমাদের মুম্বাইয়ের যে ভেট ছিল, উনি আমাদের খুব হেল্প করেছে। আর ওনার মানে ব্যাপারটা জন্য যেটা হয়েছে, আমিও আমাদের সোসাইটির অনেক কুকুরদের হেল্প করেছি। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে না, এই ব্যাপারটার সাথে আমি যুক্ত হলেও হতে পারি, মানে মনে হয়নি, হয়ে গেছে যুক্ত। যে আজকে এই কুকুরের এই প্রবলেম, ওই কুকুরের এই প্রবলেম, আমি ওর থেকে জানছি এটা করুন ওটা করুন, এই করতে করতে 2020 ডিসেম্বর মাসে আমি কলকাতায় ব্যাক করলাম। একটা দীর্ঘ লকডাউন কাটিয়ে মুম্বাইতে। যেটা আমার প্রবলেম হলো সেটা হচ্ছে আমি প্রপার ফেসিলিটি যেটা আমি মুম্বাইতে পেয়েছি, আমি কলকাতায় গিয়ে সেরকম বিশ্বস্ত একজন ডাক্তার পেলাম না। মানে আমি নাম করব না, বাট আমি নিউ টাউনের একটা বিশ্বস্ত জায়গায় ওকে নিয়ে গেছিলাম। এতবার গেছি আর এতবার আমাকে মানে ইয়ে ঘুরিয়েছে, আর এত খরচা হচ্ছিল, হিউজ খরচা হিউজ লাগে। খরচা আছে। যখন সিম্বাকে নিয়ে আমি এখানে এলাম, আমি বললাম খরচা তো বেরিয়ে যাচ্ছে, খরচা তো কমছে না। তো আমি ভাবলাম যে কিছু একটা তো করা যায়। তো আমার এক বন্ধু হঠাৎ করে একদিন বললো 2021 সালে যে একটা পেট রিলেটেড কোনো বিজনেস কি খুলবি? তো আমি খুব আগ্রহ দেখালাম যে হ্যাঁ ভাই চল, খোলা যায়। তো এই যে খোলা যায়, এর তো খোলা গেল, এটা পেট স্টোর তো সবাই খুলতে পারে। তো কেন খুলবো একটা পেট স্টোর বা পেট ক্লিনিক? কেন চালাবো? মানে শুধুই কি বিক্রি বা শুধুই কি ব্যবসা? কোনো একটা কারণ আমার specific কাছে কারণ। মেন কারণ ছিল আমি যেখানে যে এরিয়াতে আমি ব্যবসাটা খুলবো, সেই এরিয়া সংক্রান্ত 10 কিলোমিটার 15 কিলোমিটার মধ্যে যত কুকুর বেড়াল আছে, তাদের জন্য সঠিক ট্রিটমেন্ট। আমার কাছে ওটাই প্রাইমারি ফোকাস ছিল, আমার কাছে এখন তাই ফোকাস। আচ্ছা, তুমি যে এই গল্পটা যখন বললে তখন বলছিলে যে তো একটা জায়গাতে তুমি একটা সিম্বাকে নিলে। তো এটা থেকে একটা জিনিস মনে হলো যে অনেকে কুকুর নেয়, মানে একটা ফ্ল্যাট কিনলো, একটা কুকুর নিয়ে নিল। মানে ম্যাটার করে না যে কেমন বড় জায়গা, কিছু না, এটা এন্টারটেনমেন্টের জন্য কিনে নেয়। তারপর কিন্তু কুকুরের কিছু না কিছু সমস্যা দেখাই দেয়, তারপর সেটাকে তারা গা দেয় না, নজরও দেয় না যে হ্যাঁ ঠিক আছে হচ্ছে। তো এইটা কতটা ভুল? আর যদি আমি একটা কুকুর কিনবো ভাবি, তা আমি কি কি দেখে কেনা? দেখ, আমি আহ, দুটো জিনিসে বিশ্বাস করি। এক, পেট কেনা বা পেট রিলেটেড যে কেনা বেচা, এটাতে আমি খুব একটা মানে আমল করি না। আমার পছন্দ নয় পেট কেনা বেচা। তার দুটো কারণ, এই প্রশ্নটা একটু লম্বা অ্যান্সার হয়ে যাবে, হ্যাঁ। আমি বলছি। পেট কেনা বা পেটের এই ব্যাপারটা কেন আমি ইন্টারেস্টেড নই, কারণ আমি নিজের চোখে দেখেছি মানে এমন এমন লোকজন যারা, যেমন তুই বললি যে ফ্ল্যাট কিনলো, বাড়ি কিনলো, নিজের বাচ্চা বায়না করছে আমাকে একটা হ্যাঁ, যেন খেলনা, মানে এন্টারটেনমেন্ট হিসেবে। এন্টারটেনমেন্ট হিসেবে আমাকে একটা কুকুর এনে দাও। সে জানলো না বুঝলো না, বিভিন্ন জায়গাতে কুকুর নিয়ে আসলো। ধর এখন যেটা সবচেয়ে বেশি পপুলার হয়েছে হাট, যে আমাদের এখানে সবাই জানে যে রোববারে হাট বসে। কিন্তু ওই হাটের কুকুর কি কোথা থেকে, ওর মা কে, ওর মধ্যে কোনো রোগ আছে কিনা আমরা দেখি না। দেখবেন ওর হাতে করে কুকুর ধরে, এরকম করে আঁচড়ায়, নিয়ে কুকুরটাকে দিয়ে দেয়। আমি কখনোই এটা অ্যাকিউজ করছি না যে সব কুকুর অসুস্থ, সবাই খুব খারাপ ভাবে রাখে, কিন্তু ম্যাক্সিমাম আমি যেটা দেখেছি, যেহেতু আমরা ক্লিনিকের সাথে যুক্ত, যেই আমার কাছে আসে বলছে পারবো হয়েছে, ডিস্টেম্বার হয়েছে, আমি তোকে বলছি 80% অফ দ্য টাইম হাট থেকে কুকুর নিয়ে এসছে। ঠিক আছে, সেটা হয়তো তাদের দোষ নয়, কিন্তু ধর একটা ইনফেক্টেড কুকুর একসাথে রয়েছে, তো অবশ্যই এমন রোগ ডিস্টেম্পার বা পারবো এতটাই ছোঁয়াচে যে এই 5 জনের হবেই হবে, আজ না হোক কাল হবেই। হ্যাঁ, এইখানে একটা প্রবলেম, যে আমি জানলাম না বুঝলাম না, একটা কুকুর নিয়ে চলে আসলাম। এবার কুকুরটা কিনে আমি কুকুরটা করবো কি? কুকুরটা কি খেলনা? না, কুকুরটা হচ্ছে একটা প্রাণ। মানে আমি যখন কুকুরটাকে আমার বাড়িতে আনলাম, ওটা আমার বাচ্চা। এবার বাচ্চা না হোক, আমার পরিবারের সদস্য। পরিবারের সদস্য। ঠিক আছে, এবার ওকে তো আমার সদস্যের মধ্যে ট্রিট করতে হবে, নাকি ও আমার খেলনা। মানে মানে খিদে পাচ্ছে খাওয়াচ্ছি, হেগে দিচ্ছে, এখানে পটি করে দিচ্ছে, তার জন্য বিরক্ত হচ্ছে সবাই। এবার এমন হলো বাড়ির যে একজন যে সবচেয়ে বড়, এমন না না এই কুকুর এখানে রাখা চলবে না, খুব এই সমস্যা। কুকুর এখানে নোংরা করছে। প্রেশার দিল বাড়ির ছেলেকে, বাড়ির ছেলে দেখলো বউয়ের অশান্তি, বাবার অশান্তি, যাই কুকুরই তো, যাই রাস্তায় বেঁধে দিয়ে আসি। নিয়ে এমন একটা জায়গায় গিয়ে ওকে বেঁধে দিয়ে চলে আসলো। কুকুরটার কি হলো? অ্যাবান্ডন। অ্যাবান্ডেন্ট কুকুর। তাহলে আমরা একবারের জন্য ভাবি না, মানে আমরা নিজেরা এতটাই প্রিঅকুপাইড থাকি একটা হিউম্যান ইমোশন নিয়ে, যে আমরা একটা মানে যে কথা বলতে পারে না কিছু, নিজের অবলাজি। অবলা জীবকে আমরা রাস্তায় ছেড়ে দিয়ে চলে আসলো। তো সেইখান থেকে আমার মনে হয় যে কুকুর না কেনে। যদি কুকুর কেনার প্ল্যান হয়, তাহলে আমাদের সবাইকে জানতে হবে যে পরিবারের সব সদস্য যেন একই মনোভাব রাখে।
সবাই কুকুর পছন্দ করে, তবেই কুকুর আন। এবার হচ্ছে যে সবাইকে মানানো, এরকম অনেক কেস হয় যে আমার পছন্দ, আমি জানলাম কুকুরটা আমার খুব প্রিয়, মা তুমি একবার এনে দেখি, বাড়ির লোককে বোঝানো। বাড়ির লোক এমন সময় খুব আন্ডারস্ট্যান্ডিং, যে ছেলের থেকেও বেশি প্রাণ হয়ে যায় সেই পোষ্যটা, সেই জায়গায় গিয়ে তো খুবই ভালো ব্যাপার। হ্যাঁ মানে আমি তোমার ওটাই হ্যাঁ। বলতে যাচ্ছিলাম যে অনেকে আছে যে কুকুর নিয়ে নিল বাড়ির সবার অমতেও, তারপর সে কুকুরটাই বাড়ির সবার প্রিয় হয়ে গেল, মানে আমার সাথে যেটা হয়েছে হ্যাঁ। এখন আমি কোথায় কেউ জানে না, হ্যাঁ। আমার বাচ্চাটা আমার বাড়িতে আছে কিনা এটা সবাই জানতে চায়, সব ঠিক আছে হ্যাঁ। তো? হ্যাঁ। আমার ক্ষেত্রে আমার বাড়িতেও সেম। তুমি তো বললে যে কুকুর কেনা উচিত না বা নিলে অ্যাডাপ্ট করো, এবার ধরো ধরো আমার মনে হচ্ছে যে আমরা কিনবো, খুব দরকার, তো আমি কার থেকে কুকুর কিনতে পারি, এটা তুমি এই যে তোর প্রশ্নটা হলো, কুকুর কেনা খুব দরকার, দরকারটা কিসের এটা আমাকে বুঝতে হবে। কুকুরের প্রয়োজন কিসে পড়ে? আমার যদি একান্তই সিকিউরিটি পারপাস লাগে, ঠিক আছে, তখন ওটা হয়ে যায় দরকার। তখন অবভিয়াসলি আমরা কেসিআই রেজিস্টার্ড কোনো এমন ক্যানেলের কাছে যাবো, যিনি অনেকদিন ধরে এক্সপিরিয়েন্সড কুকুর ব্রিড করছে, স্পেসিফিক্যালি ওই কুকুরই ব্রিড করেন যেগুলো আমরা প্রোটেকশন ওয়াইজ রাখবো। ধর রটওয়েলার হয়ে গেল, জার্মান শেপার্ড হয়ে গেল, ঠিক আছে, এই ধরনের ব্রিড যারা সিকিউরিটি পারপাস আমরা যে কোনো ফ্যাক্টরির বাইরে রাখি, তারা ট্রেন ডগ, তারা ওটা করতে অভ্যস্ত। এছাড়া কিসের প্রয়োজন পড়বে? এছাড়া তো আর কোনো প্রয়োজন নেই। ধর আমার ইচ্ছে হলো আমি একটা কুকুর পুষবো। না মানে ইচ্ছা ছাড়াও এমনও হতে পারে, ধরো আমার বাড়িতে একটা কুকুর আছে, সে হয়তো কোনো কারণে হয়তো মারা গেছে বা কিছু, হুম। মানে এটা স্যাড দিক থেকে বলছি, এটা খারাপ হুম। দিক থেকে বলছি, তখন মনে হচ্ছে যে না আমি আর পারছি না একা থাকতে, হুম। আমার একটা কুকুর নেওয়ার দরকার, মানে আমার মেন্টালি। হ্যাঁ, এবারে সেটা পুরোপুরি ডিপেন্ড করে আমার মেন্টালিটির উপরে। আমার যদি একটা ইচ্ছে থাকে, সেই ইচ্ছের উপর তো আর কিছু যাওয়া যায় না। যদি আমার ইচ্ছে থাকে যে আমার একটা ল্যাবরেটরি লাগবে, তখন অবভিয়াসলি আমরা সেটাই করব যেটা অন্য জায়গায় করি। আমরা এরকম একটা ট্রাস্টেড ব্রিডারের কাছে যাব, যার প্রচুর এক্সপিরিয়েন্স আছে কুকুর বিক্রি করার। প্লাস আমি জানি যে কুকুরটার মা বাবা আমি দেখতে পারবো, আমি সমস্তটা জানবো ওই কুকুরের জিনগত কোনো রোগ আছে কিনা, বা ও কেসিআই রেজিস্টার্ড কিনা। যদি কেসিআই রেজিস্টার্ড নাও বা হয়, ঠিক আছে, তা সত্ত্বেও তো আমি জানতে পারবো যে ওর মা কি, ও মা কেমন দেখতে, বড় হয়ে আমার কুকুরটা কিরকম হবে, সেটা অবভিয়াসলি আমরা জানতে পারবো না যদি রেজিস্টার্ড কুকুর কোনো ব্রিডারের থেকে আমরা কুকুর নিই। যদি আমরা খুব চাইল্ডিশ বিহেভিয়ার করি, আমরা কি করি, সবার কাছে দেখছি আজকাল কুকুর আছে, এ কুকুর বিক্রি করছে, ও কুকুর বিক্রি করছে, বেসিক নলেজ নেই। আমার যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে হাট থেকে কুকুর কেনাতে আমার প্রবলেম। অনেকেই বলবে এই ভিডিও দেখার পরে যে আপনি কি, আপনার কুকুরের এত প্রবলেম আছে। আমি আমার পার্সপেক্টিভে বলছি যে আমার খুব খারাপ লাগে যখন কুকুরগুলোকে এইভাবে তোলে, এক হাত দিয়ে আছড়ায়, এইভাবে রেখে দেয়, হাজার ঘন্টা লোক আসছে, ওকে ধরছে, চটকাচ্ছে, ওটা কুই 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 করছে। ওর কি প্রবলেম হচ্ছে? ওই ধর এই একদম মানে প্রচন্ড গরম রোদের মধ্যে খাঁচার মধ্যে এতগুলো হাস্কি রেখে দিয়েছে, মানে একসাথে সবকটাকে একসাথে একসাথে ধর হাস্কিও রয়েছে, ল্যাব্রাডর ল্যাব্রাডর রয়েছে, রয়েছে, সব সব রকম ব্রিড কুকুর নিয়ে রয়েছে। এই এটা ধরুন, এটা দেখানো মানে মুদি দোকানের মতো কুকুর দেখাচ্ছে, বেড়াল দেখাচ্ছে। একে তো বাচ্চাটার কষ্ট হচ্ছে, আমরা সেটা দেখছি না, প্লাস ওকে এমন একটা জায়গায় দিয়ে দিচ্ছি কুকুরটাকে, ও যে জানেও না কুকুরটার ব্যাপারে, সে বাড়িতে কুকুরটা নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে ডাক্তার দেখালো না, কিছুই করলো না, ডিওয়ার্মিং এর ওষুধ দিল না, ভ্যাকসিন কবে হবে। আমি দেখেছি এরকম ব্রিডাররা বলেছে ওখানে, না না আমি প্রথম ভ্যাকসিন দিয়ে দিয়েছি, আপনাকে সেকেন্ড ভ্যাকসিন দিতে হবে। হ্যাঁ বলে তো এরকম। প্রথম ভ্যাকসিনের রেকর্ড করতে হবে, বলছে না আমি দিয়েছি তো। আর রেকর্ডটা দাও, তুমি যে পাপি ডিবি বলে একটা ভ্যাকসিন হয়, হুম। তুমি ওটা দিয়েছো কোথায়, তার রেকর্ড কি? না না আমি দিয়েছি। আরে তুমি কে? হ্যাঁ। আমার তো প্রুফ লাগবে। এই প্রুফ পাওয়া যায় না, কিন্তু- বাচ্চাটাকে নিয়ে আসে 10 দিনের মাথায় ডিস্টেম্পার হয়ে গেল, হ্যাঁ কিন্তু কখনো তুমি পারবো এগুলো হয়ে যখন গেল। বলছো, যখন যে কিনতে গেছে সে কিন্তু এত কিছু ভাবে না। সেইটাই তো সমস্যা। আমাদের উচিত এর ধরনের ভিডিও, আমি কেন, আরো আমার থেকেও বেশি বেশি যারা কাজ করছে তারা যেন একটা ভিডিও বানায় বা এই অডিও ভিজুয়াল মাধ্যমে যেন এইগুলো লোকের মাধ্যমে লোকের কাছে নিয়ে আসে, অ্যাওয়ারনেসটা তৈরি করে যে না, কুকুর নিতে গেলে আমাকে এইসব জিনিস মাথায় রাখতেই হবে। ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, আর যত রকমের প্রপার কেয়ার দেওয়া যায় একটা বাচ্চাকে, বাচ্চা তো এই বাচ্চাটাকে কেয়ার দিয়ে যেন আমি বাড়িতে নিয়ে আসি। নাহলে বাড়িতে আনার পরে কি হবে, মানে আমাদের মধ্যে অনেক মিথস আছে যে এ মা কুকুরের এরকম পাতলা পাটি হচ্ছে, আমাদের যদি কিছু হয়ে যায়, হুম। এই কুকুরের ডিস্টেম্পার হলো, আমাদের যদি কিছু হয়ে যায়, এই কুকুরের লোম চায় পড়ে গেল, আমাদের যদি কিছু হয়ে যায়। এই এই সমস্যাগুলো তো আছে। হ্যাঁ, এই সমস্যাগুলো এড়ানোর জন্য সবার প্রথমে আমাদের একটু পড়াশোনা করে নিতে হবে, যেটা কুকুর নেব বা একটা বিড়াল নেব, আমাদের কি করতে হবে, নেওয়ার আগে কি করতে হবে। সবার আগে যার কাছ থেকে নেব আমরা, তার কাছ থেকে একটা ভ্যাকসিনের বই হয়, ভ্যাকসিন দেওয়া হয়েছে কি হয়নি এটা জিজ্ঞেস করবো। যদি বলে হয়েছে তাহলে রেকর্ড দাও, প্রুফ দাও। যদি বলে হয়নি তাহলে আমাকে বাচ্চাটা নেওয়ার যখন বাচ্চাটাকে নিয়ে আসবো আমি ডিওয়ার্মিং দিব, ডিওয়ার্মিং হবে, তারপর ডাক্তার যেরকম যেরকম করে বলবে সেই অনুযায়ী ভ্যাকসিন করিয়ে বাচ্চাটাকে সুস্থ রাখবো।
এটা সবসময় মাথায় রাখতে হবে, রেবিস ছাড়াও আমার যতদূর আমি জানি, যদি কেউ আমি যদি ভুল বলে থাকি কেউ আমাকে একটু বলুন, ডিস্টেম্পার, পারভো এই ধরনের রোগ মানুষের হয় না। এটা কুকুরদেরই রোগ। রেবিসটা নিয়ে একটু রেবিস রয়েছে, হয়? রেবিসটা মানুষের হয়। তো রেবিসের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যখনই একটা বাচ্চা আমরা বাড়িতে নিয়ে আসবো, তো কুকুর না, আমি ফিজিক্যালি করে দেখাচ্ছি, কুকুর না, কুকুরের তো হাত পা নেই, ওদের মুখই আছে, ওরা মুখ দিয়ে খেলতে চায়। হ্যাঁ। তো প্রথমে ওরা কি করে, নিবিং করে, এটাকে নিবিং বলে। আচ্ছা। ও এইভাবে এইভাবে কামড়ায়, ওর কাছে প্রেশারটা ওরা জানে না কতটা দিতে হবে। ওটা আমাদেরকে ট্রেনিং এর মধ্যে দিয়ে দেখাতে হবে, যদি আমাদের লাগে আমাদেরকে ওকে বারণ করতে হবে, নো শেখাতে হবে। যদি এইভাবে কামড়ায় আমরা কখনোই টানবো না হাত, হাতে আমাদের আঁচড় পড়ে যাবে, রক্ত বেরিয়ে যাবে, আমাদেরকে ভ্যাকসিন নিতে হবে। যখনই ও এভাবে মুখ ধরার চেষ্টা করবে, আমাদেরকে আস্তে করে ওর জটাকে একটু চেপে হাতটা বার করে নিতে হবে, খুব স্লোলি। আর ওকে নো শেখাতে হবে, কোনোভাবেই অ্যাগ্রেসিভ ভাবে না। এমন হয় নোটা শেখাতে হবে ট্রেনিং ট্রিটস দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। সবকিছু করে, যাতে ও শিখে যায় যে না, আমার লাগছে, আমি এইভাবে করবো না। আমি সিম্বার উপরে অ্যাপ্লাই করেছি, খুব সাকসেসফুল আমি। তুমি যে বলে রেজিস্ট্রেশনের কথা, রেজিস্ট্রেশন, হ্যাঁ। হ্যাঁ, যে থাকে কেএসআই এর রেজিস্ট্রেশন থাকে, হাটে যারা কুকুর বিক্রি করে তাদের সবার কি রেজিস্ট্রেশন আছে? সেটা সম্বন্ধে আমি বলতে পারবো না, যাদের আছে তাদের ভালো, অনেকেরই নেই। যদি না থাকে তারপরেও যদি তারা কুকুর বিক্রি করে, তাহলে সেগুলো তো মানে ক্রাইম হিসেবে। এবারে দেখ, এটা ক্রাইম কি না ক্রাইম না, এই ডিবেটে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে, এই যে অ্যানিমেল অ্যাবিউজ আমাদের ইন্ডিয়াতে প্রচুর রেকর্ডস হয়, কিন্তু এতগুলো কেস রেকর্ড হওয়ার পরেও কোনো পেনাল্টি হয় না। আমি যতদূর জানি ইন্ডিয়ান পেনাল কোডে তোর 100 টাকা দিলেই মানে কোনো আসামি ছাড়া পেয়ে যায় অ্যানিমেল অ্যাবিউজের কেসে। এটা আমি জানি, যদি ভুল হই তাহলে আমাকে এটা করে দিস। তার মানে এটাকে ক্রাইম হিসেবেই দেখেন? ক্রাইম হিসেবেই দেখে না, মানে ভাবেই না এটা ক্রাইম। অ্যানিমেল অ্যাবিউজটা যে এটা কত বড় ক্রাইম, কলকাতায় হয় কিনা জানি না। আমি রিসেন্টলি ফেসবুকে একটা ভিডিও দেখলাম, দিল্লিতে বা নয়ডাতে এরকম একটা হাট ছিল, মানে পুলিশ রীতিমতো গিয়ে রেড করেছে, সেই বাচ্চাগুলোকে রেস্কিউ করেছে, তাদেরকে ভালো জায়গায় রেখেছে, যারা বিক্রি করছিল তাদেরকে জেলে পুরেছে। তো যারা এটা নিয়ে অ্যাক্টিভলি লড়তে চায় তারা কিন্তু লড়ছে, তারা এখনো লড়ছে। মানে এটা সত্যিই একটা মানে হিডিয়াস ক্রাইম। মানে এরকম কুকুর বাড়িতে বাচ্চা হলো, আমি হাটে গিয়ে বেচে দিলাম, হ্যাঁ। এটা একদমই উচিত না। এটা তুমি মানে কমার্শিয়াল পারপাসে রেখোই না, তোমার বাড়িতে যদি বাচ্চা হয় তুমি রাখতে না পারো, কাউকে দিয়ে দাও। কিন্তু তাদেরকে টাকার জন্য বিক্রি করে দেবো, তাহলে এটা তো একটা মানে, অবশ্যই কোনো crime, কিছুই হ্যাঁ। বিক্রি করতে গেলে একটা প্রপার চ্যানেলে হওয়া উচিত। যখন আমি, তার অনেকগুলো লাইসেন্স হয়, সেই লাইসেন্স গুলো অ্যাকোয়ার করতে হয়। তাছাড়াও কখনো একটা কুকুর নিলাম, একটা বিক্রি করে পারি না তো। কিন্তু তাহলে ধরো আমার বাড়িতে তো একটা ডগ আছে, এবার তার আমি ধরো ব্রিডিং করলাম, হুম। তো আমি তার বাচ্চা হলো, সেগুলো যদি আমি বিক্রি করতে চাই আমি পারবো না? না, অ্যাকচুয়ালি হিসেব মতো তুই বিক্রি করতে পারিস না। হিসেব মতো তুই বিক্রি করতে, কোনো কিছুই যদি বিক্রি করতে হয় তার জন্য ট্রেড লাইসেন্সের প্রয়োজন। যদি আমাদের কিছু বিক্রি করতে হয় কমার্শিয়ালি, যেরকম সব বাড়ি ঘর ধরে আমরা কিন্তু কমার্শিয়াল পারপাস ইউজ করতে পারি না, না, অবশ্যই। তার জন্য লাইসেন্স লাগে, ঠিক? সেরকমই কোনো কুকুর বেড়াল যদি বিক্রি করি তার জন্য আমাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়ে। এছাড়াও অনেক রকমের লাইসেন্স আছে যেগুলোর প্রয়োজন পড়ে, তাছাড়া করা যায় না। তুমি যে বললে যে কুকুরের লোমে প্রবলেম হলে তুমি দিয়ে দাও বা রাস্তায় ছেড়ে দিও না, তো এই লোম নিয়ে কিছু কিছু মিথস আছে আমাদের সকলের মধ্যে, যে এই লোম পেটে চলে গেলে সমস্যা হতে পারে বা লাংসে চলে গেলে সমস্যা হতে পারে, বা বাচ্চাদেরকে অনেক সময় কাছাকাছি রাখ না। দেখো আমি যখন বড় হয়েছি তখন আমি একটা কুকুরের সাথেই বড় হয়েছি, আমি সুইটি বলে একটা স্পিচ ছিল আমার মা বাড়িতে, তার সাথে আমি বড় হয়েছি, আমার কখনো কোনো সমস্যা হয়নি। এখন আমি দেখছি মা বাবারা বা ডাক্তাররাও বলে যে না, কুকুরদের সামনে রাখলে সমস্যা হয়। এটা কি কতটা সত্যি বা কতটা মিথ্যে? কোন ডাক্তার বলেছে আমি জানি না। আমি যতদূর শুনেছি, বা কোনো বাচ্চাকে যদি কখনো একদম আর্লি স্টেজে কুকুরের সাথে ফ্যামিলিয়ার করা হয়, সেটা বাচ্চাটার জন্য ভালো, তার ইমিউনিটি অনেক স্ট্রং হয়ে যায় কুকুরদের সাথে থাকলে, ঠিক আছে? অনেক রোগ মুখ থেকেও বাচ্চাটা অনেকভাবে নিজেকে বাঁচাতে পারবে বড় হয়ে। কারণ কুকুররা তো অনেক, ওদের মধ্যে অনেক রকমই জার্মস থাকে, ওরা বাইরে ঘুরে, এদিক ওদিক। ঘরের কুকুরদের বা ঘরের কুকুরদের পরিষ্কার যতই রাখা হয়, স্টিল একটা বাচ্চার কাছেও জার্মটা এক্সপোজ হচ্ছে। তো আমি যতদূর আমি ডাক্তারদের থেকে শুনেছি, একটা বাচ্চাকে যদি কুকুরের সাথে বড় করা হয়, খুব একটা ক্ষতি কিছু নেই। হ্যাঁ, যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে তাহলে অবশ্যই সেটা গাইডেন্সের থ্রু দিয়ে করতে হবে, ডাক্তারকে না জিজ্ঞেস করে কোনো কাজ নেই। কোনো একটা বাচ্চাকে যদি আমি কুকুরের সাথে রাখতে হয়, আমার সবসময় আমাকে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে চলতে হবে, যে আমি আমার বাড়িতে একটা কুকুর আছে, বাচ্চা রাখবো, ডাক্তার নিশ্চয়ই কোনো টেস্ট করবে, সেখানে যদি দেখে যে কুকুরটার সাথে রাখতে কোনোই অসুবিধা নেই, তাহলে রাখো। কিন্তু হ্যাঁ, আমার নিজেরা সেই মিথগুলো তৈরি করবো না,
ডাক্তারের পরামর্শ নেব। আমার মনে হলো যে না, কুকুরের সাথে রাখলে হয়তো সমস্যা হবে, আমি রাখবো না। এটা এটা এই ধারণাটা। মানে সেটা ভেবে আবার ডাক্তারের নামও জুড়ে দেয়। হ্যাঁ, ডাক্তার কিছুই বলেন না, ডাক্তার কিছুই বলেন না। হ্যাঁ। ডাক্তার সবসময় ডাক্তার টেস্ট ছাড়া কি বলবে যে না, তোমার যদি কুকুরের সাথে প্রবলেম হয় আমি টেস্ট করেই দেখবো। আর এটা তো এখন বর্ষাকাল চলছে, শুরু হয়ে গেছে, মনসুন শুরু হয়ে গেছে। একটা খুব কমন একটা ব্যাপার যেটা হচ্ছে লোম পড়ে, কুকুরের খুব লোম পড়ে। এটা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, যে নানা রকম ডাক্তারের কাছে যায় ওষুধ, তারপরেও লোম পড়াটা কমে না। তো এই লোম পড়াটা কি স্বাভাবিক? আর যদি স্বাভাবিক হয়েও থাকে, এটাকে কিভাবে কন্ট্রোল করবো? তো এই লোম পড়াটা কি খারাপ? দু রকম। এক হচ্ছে খারাপ না, এক হচ্ছে খারাপ। খারাপ কখন? কুকুরের অনেক বিষয় অ্যালার্জি হয়। বর্ষাকালে হাঁটতে বেরোলো, রাস্তায় এমন কিছু জিনিসপত্র মুখ টুক দিল বা কিছু গায়ে টায়ে লাগলো, তাতে অ্যালার্জিক রিয়াকশন হলো, ওই জায়গাটা খাবলে সব লোম পড়ে গেল, ওই জায়গাটা একটা গোল মতো সার্কেল হয়ে গেল, লম্বা হয়ে গেল, লাল হয়ে গেল। ওইগুলো মেডিকেল কন্ডিশন, ওগুলোর জন্য সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখাতে হবে। আরেকটা হয় লোম পড়ে কিন্তু আমরা কিছু ভিজিবলি দেখতে পাই না, কিন্তু লোম প্রচুর পড়ছে, কিন্তু গায়ে কোনো ক্ষতি দেখতে পাচ্ছি না। ওটাকে ডাক্তার বলছে মোল্ডিং। মানে পুরোনো লোমগুলোকে কুকুর ছেড়ে দেয়, ওই জায়গাটা আবার নতুন করে লোম চলে আসে। ওইটাকে কন্ট্রোল করতে অবশ্যই ডাক্তারের অ্যাডভাইস তো নিতেই হবে, কিন্তু আমি যেটা করি আমার নিজের বাড়ির জন্য, সেটা হচ্ছে ভিটামিন B12, ভিটামিন তার Omega 369 এর একটা সাপ্লিমেন্ট পাওয়া যায়। ওইটা আমি খাবারের সাথে 5 ml করে মিশিয়ে দিই। দুবেলা করে ওই সিজনটা পুরো খাওয়াই। 4-5 দিন পরে দেখছি আর লোম পড়া একদমই কমে গেছে। ঠিক আছে, মানে একদমই লোম পড়া থাকেই না ওই জায়গায়। এটার কোনো সাইড এফেক্ট থাকে? না না না, কোনো সাইড এফেক্ট, কোনোই সাইড এফেক্ট। তাহলে এমনও তো হয় যে আমরা ধরো ঝাল ঝাল খাবার খাওয়াচ্ছি বা তেল খাবার, মানে হয়ে যায় আর কি, আমাদেরকে তাকায়, আমরা আর না পেরে, রেজিস্ট করতে না পেরে আমরা দিয়ে দিই যে নে বাবা। হুম, তো তারপর অনেক সময় লোম পড়ে, এগুলোতে তো কুকুরের একটা প্রবলেম। আর একদম। যদি আমি একটা কুকুরকে ফিট রাখতেই চাই নিজে, কিভাবে তার ফুড হ্যাবিটস গুলোকে আমি বিল্ড করবো, এটা যদি আমি করি। একটা কুকুরকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য, শুধু ফিট নয় মানে ওভারঅল একদম সুস্থ রাখার জন্য, প্রথম তো ভ্যাকসিনেশন। একদম টাইমলি আমরা ভ্যাকসিন করাবো প্রত্যেক বছর বছর, আর ডিওয়ার্মিং করাবো। ডিওয়ার্মিং প্রত্যেক 3 মাস পর পর কিন্তু আমরা, যখন একটা অ্যাডাল্ট কুকুর হয়ে যাবে 3 মাস পর পর কিন্তু আমরা নিয়ম করে ডিওয়ার্মিং করাবো। হলো, তারপরে আমরা যাব, যদি ডাক্তার বলে যে আমার কুকুরকে ডগ ফুড খাওয়াতে হবে। হ্যাঁ, এই একটা মিথ আছে, সবাই বলে যে ডগ ফুড ভালো না, ডগ ফুড এই ডগ ফুড সেই, অনেকেই বলে ঘরের খাবারই ভালো। আমি মনে করি মানে এটা, আমি কাউকে কিছু প্রমোট করছি না, কিন্তু একটা কুকুরের যা নিড সেটা তো আমরা সবসময় পূরণ করতে পারি না। আমরা অধিকাংশ জায়গায় কি করি, ভাত সিদ্ধ করে দিচ্ছি, চিকেন সিদ্ধ করে মাখিয়ে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তার মধ্যে এক গাওয়া ভাত আর এইটুকু চিকেন, ওর কি যাচ্ছে ওর গায়ে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় ডগ ফুড নেওয়াটা অনেক বেটার। একদম পারফেক্ট নিউট্রিশন থাকে ওটাতে। হ্যাঁ, এরকম কিছু ব্র্যান্ড প্রেফারেন্স থাকে অনেকের, কেউ এক্স ব্র্যান্ড, কেউ ওয়াই ব্র্যান্ড ইউজ করছে, তো সেটা ডাক্তারের সাথে কথা বলে যেটা মনে হয় ভালো, সব ইনগ্রিডিয়েন্টস পড়ে আমার কুকুরের জন্য যেটা বেস্ট, যে ব্র্যান্ডটা ভালো সেই ব্র্যান্ডের ডগ ফুড খাওয়াও, কুকুরের কোনো অসুবিধা হবে না। আবার অনেক সময় যদি বলে যে না ঘরের খাবার খাওয়াবো, হ্যাঁ। ঘরের খাবার খাওয়ালে কি হবে? একে তো বয়েলড খাবার দিতেই হবে, তো আমাদের তো একটা ফুড চার্ট বানাতে হবে, কতটা কার্বোহাইড্রেট, কতটা প্রোটিন, কতটা ভেজিটেবলস দেবো। এই চার্টটা একটা ভালো ডায়েটিশিয়ান, ভালো ভেটেরিনারি ডায়েটিশিয়ান, যে কোনো ভালো ভেটেরিনারি ডক্টর, তার থেকে একটা চার্ট বানানো উচিত। আমাদের ইচ্ছে হলো আমরা এক গাদা ভাত সেদ্ধ করলাম, তা আমার 2 পিস চিকেন দিয়ে দিলাম, তা মনে হলো সবজি না একটু গাজর দিয়ে দিলাম, ওরকম করাটা উচিত নয়। মানে আমাদের উচিত, আর যদি ওটাও করিও, তাহলে ওর খাবারের সাথে আমাদের একটা সাপ্লিমেন্ট কিছু দিতে হয়, হয় ভিটামিন সাপ্লিমেন্ট, স্কিন অ্যান্ড কোট সাপ্লিমেন্ট, লিভার সাপ্লিমেন্ট, এই যে তারপরে জয়েন্ট সাপ্লিমেন্ট যদি হ্যাঁ। জয়েন্টের প্রবলেম থাকে, এগুলো কিন্তু দিতে হবে। আর তাহলে যখন আমার কাছে বাচ্চাটা আসছে, যে আমি যখন খেতে বসেছি, যখন আসছে যে কিছু দাও, এরকম একটা চাহিদা থাকে মানে বাচ্চা, হ্যাঁ। তো তখন রেজিস্ট নিজেদেরকে না করেও, মানে তখন তো আমি তাকে বলতে পারি না যে চলে যায়, তো এই জিনিসটাকে তার কিভাবে। জন্য একদম পারফেক্ট সলিউশন আমাদের কাছে রয়েছে ডগ ট্রিটস, যেটা পেটসদের জন্যই তৈরি করা থাকে, ওগুলো ঘরে থাকবেই। আমার বিস্কুট নিয়ে আমি বসলাম, ওটা নিয়েও আমি বসলাম, আমি আমার বিস্কুটে মারি বিস্কুটে চা ডুবিয়ে খাচ্ছি, চায়ে মারি বিস্কুট ডুবিয়ে খাচ্ছি, ওরকমই ওকে একটা ট্রিট বার করে আমি দিই, খেয়ে নিল। তাহলে কি হলো, আমাকে তো আর ওকে মারি বিস্কুট খাওয়াতে হচ্ছে না, ওর জন্য যে খাবারটা সেটাই রয়েছে আমার কাছে। বিস্কুট কুকুরদের জন্য কতটা ক্ষতিকর? মানুষের বিস্কুট ক্ষতিকর। তা আমরা যে রাস্তা কুকুরদেরকে খাইয়ে দিচ্ছি, পার্লেজি কিনে বা যাই কিনে খাইয়ে দিচ্ছি। এবার না, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা। তো রাস্তা কুকুরকে কি খাওয়াবো, সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, কিন্তু আমরা যতদূর জানি
ওদের রেজিস্ট্যান্স ক্ষমতা বা ওদের ইমিউনিটি পাওয়ার এতটাই ভালো যে ওই সমস্ত জিনিসে কিন্তু প্রবলেম হয় না। কিন্তু সেরকমই আমরা যদি একটা ঘরের পোষ্য কুকুর যে কখনো বাইরে থাকেনি, সে অত ভালো ইমিউনিটি পাওয়ার নিয়ে জন্মায় না, বা অত ভালো ইমিউনিটি পাওয়ার তার থাকেও না। তখনই যখনই আমরা বিস্কুট বা উইট জাতীয় খাবার দেবো, স্কিনের প্রবলেম ম্যাক্সিমাম আমি বলছি 80% টাইমে হবেই। আর এরকম অনেক কুকুরকে আমি দেখেছি, মানে আমি বলছি না, আমি মুম্বাইতে গেছিলাম, তো একটা কুকুর 14 বছর বয়স। আমি জিজ্ঞেস করলাম, বাহ এত ভালো আছে, কি খায়? বলে বাটার চিকেন খায়, কষা মাংস খায়। আমি বললাম বাবা, এত হয়তো ওর ইমিউনিটি পাওয়ার খুব ভালো, কিন্তু তেল ফেল তো সবই আছে। কিচ্ছু হয়নি নাকি ওর? তো সেটা আমি তো ওই ক্ষণিকের আলাপে তো আমি আর বিশেষ কিছু জানতে পারবো না। হ্যাঁ, কিন্তু যতদূর আমি জানি যে অনেকের এরকম আছে যে রসগোল্লা খেয়েছে, এই খেয়েছে, অনেক দিন বেঁচেছিল। আমি একটা কথা বলি এখানে এই খাবার নিয়ে। আমার যে বাচ্চাটা আছে জার্মান স্পিচ, ও একটা, আমি জানি না এটা কতটা ঠিক, আমরা চপ খাই না, হুম, বেগুনি খাই, হুম, এবার একদিন খাচ্ছি, ও অনেকক্ষণ ধরে বসে আছে, এবার একটা বেগুনি কি হয়েছে, খেতে গিয়ে পড়ে গেছে, সেটাকে খেয়ে নিল। এবার এটা হয়ে গেল কি, বেগুনি এলে ও খাবে। হুম। তো এটা তো উচিত নয় করা, মানে প্রথম একদম কথা উচিত না। তেল, হ্যাঁ, একদম দ্বিতীয় আমাদের কথা জন্য ভয়, উচিত না ওটা। মানে অবশ্যই আমাদের জন্য হ্যাঁ, উচিত না, কিন্তু আমরা নিজেদেরকে রেজিস্ট হ্যাঁ, করতে পারি না খাবার হুম, দেখে, হুম, যেহেতু বাঙালি আর হ্যাঁ, হ্যাঁ, সব ভাজাভুজি হ্যাঁ, ছাড়া। তো তারা যখন দিয়ে দিচ্ছি, বা আমি নয়, এটা অনেকেই করে, হ্যাঁ, হ্যাঁ, তারপরেও বলে যে না না আমরা করি না এইসব, তো হ্যাঁ, তাদের চেহারা দেখে বোঝা যায়। হ্যাঁ। কিন্তু আমার বাচ্চার কিন্তু সেই সব নিয়ে এখনো সমস্যাটা আসেনি, জানি না কার কার আসছে। তো এবার ডিপেন্ড করছে কতটা পরিমাণ দেওয়া হচ্ছে। মানে হ্যাঁ, এটা অল্প বিস্তর ঠিক আছে, মানে উচিত না, বাট স্টিল দিয়ে দেওয়া হলো খেতে, খেয়ে নিল, হয়তো সেরকম কিছু হেলথ প্রবলেম আসছে না। কিন্তু এরকম অনেক সময় হয়েছে যে আমি একটা বাড়িতে গেছি, বলছে ও কি খায়, আমি জিজ্ঞেস করছি ওর ডায়েটটা কি, কারণ প্রচন্ড রোগা। বলছে আমি যা খাই তাই খায়। বলছে, আপনি যা খান তাই খায় মানে? বলছে আমি শিম চচ্চড়ি খাচ্ছি, ও শিম চচ্চড়ি খাচ্ছে। আমি রুটি দিয়ে মাংস খাচ্ছি, ওকে মাংস দিয়ে দিচ্ছি। ও ঝোল শুদ্ধ হচ্ছে, হ্যাঁ ঝোল শুদ্ধ দিয়ে দিচ্ছি। এটা তো উচিত না। কুকুরটা দেখে বোঝা যাচ্ছে যে প্রবলেম আছে, স্কিনে না ছোপ 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 দাগ দাগ হয়ে গেছে। অনেকে সেটাকে প্রবলেম বলে মনে করেন না। কুকুর আছে, কুকুরের গায়ে দাগ আছে, কি হতেই পারে দাগ। আমার তো সমস্যা হচ্ছে না, আমি কুকুরকে খাইয়ে দিচ্ছি, কুকুর খেয়ে নিচ্ছে। তার ফলে যে শরীরে কি প্রবলেম হচ্ছে সেটা তো আমার জানার দরকার নেই। এটা অনেকে হ্যাঁ, আমি দেখেছি। অবশ্যই, হ্যাঁ। উচিত নয়। এটা তো একটা রুডনেস বলছে, রুডনেস বলতে যেটা সবার আগে যেটা মাথায় আসে, একটা কুকুরকে শাসন করার জন্য সবার আগে যেটা হয় গায়ে হাত তোলে। এই গায়ে হাত তুললে কুকুরের মেন্টালি কি সমস্যা হয়, প্লাস সেই বাড়ির লোকেদের কি কি সমস্যা হতে পারে। এবার কুকুরের নেচারের উপরে তো অনেকটাই ডিপেন্ড করে এটা, যে আমি কোন কুকুরকে গায়ে হাত তুলছি। যদি আমরা খুব প্রচন্ড, যে সমস্ত কুকুর, যে সমস্ত ব্রিডের প্রচন্ড অ্যাগ্রেসিভ নেচার, সেই সমস্ত ব্রিডকে যদি আমরা এরকম চড়থাপ্পড় দিই, তো বড় হয়ে অ্যাগ্রেসিভ হবেই। দুটো জিনিস হয়, এক হচ্ছে বেঁধে রাখা, যেটা উচিত নয়, খাঁচায় রাখা, যেটা উচিত নয়। ট্রেনিং পারপাসে আলাদা ব্যাপার, কিন্তু ঘন্টার পর ঘন্টা, আমি অনেকজনকে জানি ঘন্টার পর ঘন্টা মানে একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে, ছাড়লো, কুকুরটা এনার্জি বার্ন করতে হবে, ও তো ঘরে দৌড়াদৌড়ি করছে, ওকে শাসন করার জন্য একবারই মাত্র কুকুরটা দিল কামড়ে। ও কামড়ালো কেন? ও কামড়ালো হচ্ছে ওর তো এনার্জিটা বার্ন হচ্ছে না, তার মধ্যে আমরা হাত পা চালাচ্ছি। কুকুরদের কাছে হাত পা চালানোর ব্যাপারটা একটা ফর্ম অফ খেলাধুলা, বা ফর্ম অফ কি বলবো, মানে একটা এক্সাইটমেন্ট, ওকে ট্রিগার করে। ওই ট্রিগারটা আমাদের করা উচিত না। আমাদের সবসময় একটা কুকুর যখন নিচ্ছি, এটার আমাদেরকে প্রপার ওয়ে অফ ট্রেনিং এর মধ্যে দিয়ে কুকুরটাকে নিয়ে যাওয়া উচিত, বা নিজেদের শিখে নেওয়া উচিত, যাতে বড় হয়ে গিয়ে আমাকে তো বকতে মারতে না হয়। আমি ওর দিকে তাকাবো, বলবো স্থির হবো, বসে আমার কথা, আমি ওকে খুবই ভালোবাসবো, কিন্তু আমাকে কুকুর তো আলটিমেটলি, মানে মানুষের মতো বুদ্ধি বিবেচনা তোদের নেই। তো আমাকে হতে হবে কি, যে আমি বলবো যেরকম সেরকম করে থাকবে। ও সুস্থ থাকবে, আমিও সুস্থ থাকবো। ওকে আমার মারধর করতে হবে, মানে একটা কুকুরকে মারবোই বা কেন? এটা তো একটা অ্যানিমেল অ্যাবিউসই হয়ে গেল। এটা ধরে ঠাড়ি থাপ্পড় মারলো, এটা উচিত না। তো মানে কুকুরকে তুমি কেমন করবে ওটা পুরোপুরি তোমার ওপর ডিপেন্ড করছে। একদম। তারা এমনিতে খুব ভায়োলেন্ট, ফ্যামিলি ভায়োলেন্ট, হুম, কুকুরও সেরকম অ্যাক্ট করে, আবার হুম। যারা দেখি খুব ভালো, তাদের মধ্যে কুকুর অ্যাক্ট করে চুপচাপ থাকে, না, শান্ত কুকুর থাকে। একদমই, এটা 100% কুকুর কিন্তু সবসময় ওনারকে ডেপিক্ট করে, ওনার যেরকম কুকুর সেরকম। ওনার শান্ত, হ্যাঁ অনেকে বলবে কুকুর, আমার কুকুর, আমি তো খুব শান্ত, বা আমার কুকুর তো খুব ছটফটে। হ্যাঁ, কুকুরের নেচার ছটফট করে। ও মানুষের মতো গালে হাত দিয়ে বসে কবিতা লিখতে পারবে না। হ্যাঁ, কিছু করে না। ও ছটফট করবে, চার চার হাত পা আছে, ও লাফালাফি করবে। কিন্তু হ্যাঁ, আমি দেখেছি অত্যন্ত ভায়োলেন্ট কোনো পরিবারে আমি গেছি, হোম ভিজিটে ডাক্তারের সাথে গেছি, সেই কুকুর প্রচন্ড প্রচন্ড অ্যাগ্রেসিভ, মানে দেখলেই কামড়ে দেবে, দেখলেই কামড়ে দেবে। সে মানুষ ভালোবাসুক, কুকুর চিনা বাসুক। আমি তারপর তার ওনারের যে ব্যবহার, আমি সেটাও দেখেছি প্রচন্ড ভায়োলেন্ট, মানে মানে একটা দুচ্চাই দুচ্চাই করে কথাবার্তা বলে। হ্যাঁ, তো সেটা তো কুকুর
ফলো করেই। মানে কোথাও গিয়ে ওনারের মেন্টালিটি আর কুকুরের মেন্টালিটি সেম হয়ে যায়, মেন্টালিটি না, এটা হচ্ছে নেচার। মানে নেচার, হ্যাঁ, হ্যাঁ, নেচার মানে হচ্ছে বিহেভিয়ার বলতে পারো। বিহেভিয়ার, হ্যাঁ বিহেভিয়ারটা অলমোস্ট ওই ট্রেডটা কোনো না কোনো ভাবে আমরা দেখি চলে এসছে, মানে ম্যাক্সিমাম টাইম, সব সময় যে না, ম্যাক্সিমাম টাইম আমি দেখেছি যে এরকম হয়েছে যে তুমি এই যে ডিওয়ার্মিং এর যে প্রসেসটা বললে, এবারে এই ডিওয়ার্মিং আমি যদি না করাই একটা কুকুরকে 3 মাস অন্তর হোক বা 2 মাস, কি সমস্যা হতে পারে? মেডিকেল সমস্যা তো হবেই। কৃমি থাকলে পেটে অ্যাপেটাইট প্রবলেম হয়, পটি থেকে রক্ত বেরোয়, তারপরে রোগা হয়ে যায় কুকুর অনেক সময়, তারপরে অনবরত খাবার বমি করে দেয়, এই ধরনের সমস্যা হয় কৃমি পেটে থাকে। তো ডিওয়ার্মিংটা মাস্ট, প্রোটোকল মেনটেন করে ডিওয়ার্মিং এর স্টিকার পাওয়া যায়, স্টিকার লাগিয়ে লাগিয়ে ডিওয়ার্মিং। স্ট্রে ডগস এর মধ্যে একটা কমন খুব রোগ দেখা যায় যেটাকে বলে ডিস্টেম্পার। ডিস্টেম্পারের আর্লি সিমটমস কি কি আছে? ডিস্টেম্পারের কারণ আর্লি সিমটমস না, মানে রোগ তো অনেক হয় মডিফাইড হয়, এটা সবচেয়ে ভালো ডাক্তার বলতে পারবে। কিন্তু আমরা কিভাবে বুঝি সেটা হচ্ছে না, কুকুরের একটা নার্ভাস সিস্টেমে প্রবলেম হয়, মানে দপদপ করে এরকম করে মাথাটা ই করে, জ্বর আসে, ঠিক আছে। আহ, মূলত কুকুর যখন একটুখানি কাঁপতে শুরু করে বা মাথা টাথা এরকম কাঁপায়, আমরা ইনিশিয়ালি খাবার খেতে চায় না, এই ধরনের প্রবলেম হয়, তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই বা আমাদের কাছে কোনো পেশেন্ট নিয়ে আসে, ডাক্তার ভালো করে দেখে বলে যে না এটা ডিস্টেম্পার। তো আমরা সাধারণভাবে আমি বলছি আমাদের ডায়াগনোসিস না করাই ভালো। যে ফেসবুকে আমার কুকুর কি হচ্ছে, এখানে 5-15টা কমেন্ট পড়বে, না এটা ডিস্টেম্পার, না এটা হ্যাঁ, পারবো, সে বলে, না না আমার তো ফেসবুকে সবচেয়ে বেশি ভোট তো পার্বতেই পড়েছে, না কুকুরে পারবো হয়েছে, ওই জিনিসে না যাওয়াই ভালো। ডাক্তারের কাছে যাও, ডাক্তার তোমাকে একদম সঠিক ট্রিটমেন্ট। এই ডাক্তার বললে বলে আরেকটা জিনিস আমার মনে হলো, প্যারাভেট খুব এখন একটা সবাই জানে প্যারাভেটটা কি, যারা ডাক্তারের সাথে সাথে থাকতে থাকতে নিজেদেরকে ডাক্তার বলে উল্লেখ করে যে আমরাও একটা ডাক্তার থাকা। এই প্যারাভেটদেরকে কতটা বিশ্বাস করা? সত্যি কথা, এটা অন ক্যামেরা বলাটা হয়তো খুব ভুল, কিন্তু আমি দেখেছি অনেক ডাক্তারের থেকে প্র্যাকটিক্যাল নলেজ বেশি রাখে অনেক প্যারামেড। তো সেক্ষেত্রে কি আমি তাকে ট্রাস্ট করব? এটা আমার গাটসের উপর যাবে। আমি যদি দেখি ও আমাকে যা বললো তাতে যদি আমার কুকুর সুস্থ হয়ে গেল, তাহলে আমি কেন ট্রাস্ট করবো? সত্যি কথা। কিন্তু হ্যাঁ, আমি সবসময় বলবো যে কোনো অসুস্থতার জন্য কুকুরের যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে সবসময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। প্যারাভেটরা তো রয়েইছে, হ্যাঁ, বাট এরকম অনেক প্যারাভেট আমি দেখেছি, মানে সত্যি কিছু জানে না, সত্যি জানে না, মানে এরকম আমি এমন এমন ট্রিটমেন্ট করে দেখেছি, বলেছে যে নর্মাল পেট খারাপ হয়েছে, ঠিক আছে, বলেছে পারবো হয়েছে, পারবো ট্রিটমেন্ট শুরু করেছে, ঠিক আছে, নর্মাল বমি করেছে, না ডিস্টেম্পার হয়েছে, মানে এটা এটা হচ্ছে, মানে এটাই হয়, ওরকম ব্যাপার নয়। ডাক্তার দেখাও, সবার আগে একটাই প্রোটোকল থাকবে আমাদের, আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমার কুকুর অসুস্থ মানে আমি নিয়ে যাব। আমি ফেসবুকে যাব না, আমি ইনস্টাগ্রামে যাব না, আমি গুগল সার্চ করব না, যেটা আমি ক্যামেরার দিকে তাকিয়ে বলতে চাই, প্লিজ গুগল সার্চ করে নিজের ট্রিটমেন্ট করাবেন না কুকুরের, প্লিজ। হ্যাভিং সেড দ্যাট, ফেসবুক, গুগল, ইউটিউব কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যাবো না, সোজা ডাক্তারের কাছে যাবো, কোনো প্যারামেডিকের কাছেও যাবো না, আমি ডাক্তারের কাছে যাবো একদম সোজা হিসেবে। ডাক্তার যদি আমাকে বলে যা হয়েছে যেভাবে হয়েছে, তারপর একটা ডাক্তার বুঝবে। এবারে যখন অ্যাডাল্ট কুকুরের কথায় চলে এসেছে, অ্যাডাল্ট ডগস এর কথায়, কুকুরকে ব্রিড না করালে ছেলে এবং মেয়ে উভয়েরই কি সমস্যা? অনেক সময় আমরা বলে খেপচুরিস হয়ে যায়, এগুলো কি সত্যি হয়? চুপচাপ নিউটার করিয়ে দেবে, আচ্ছা। কুকুর নেবেন, নিউটার করিয়ে, ব্রিডিং এর ঝামেলায় যাওয়ারই দরকার, ঠিক আছে। বাড়ির কুকুরদের ক্ষেত্রে সবসময় আমি বলছি কি দরকার তার ব্রিড করানো। আমি এই জন্যই প্রশ্নটা করলাম, কারণ তারপরে একটা প্রশ্ন যেটা আমি ভাবছিলাম সেটা হচ্ছে ফেক প্রেগনেন্সি কুকুরদের হয়। সিউডো প্রেগনেন্সি, হ্যাঁ, তো এটা যদি আমার হয়েও থাকে, আমি কি করে বুঝবো যে ওটা কি, মানে এই জিনিসটা আমাকে একটু বোঝাও যে ফেক প্রেগনেন্সি জিনিসটা কিরকম? সিউডো প্রেগনেন্সি 90% প্রেগনেন্ট কুকুরদের যা সিমটমস হয়, সেই সিমটমস গুলো কিন্তু সেই ফিমেল কুকুরের মধ্যে চলে আসে। তাদের গ্ল্যান্ডস বড় হয়ে যায়, তারা নিজেদেরকে মা ভাবা শুরু করে, তাদের হরমোন সিক্রেশন বেড়ে যায়, তাদের অনেক রকম প্রবলেম হয়। সেটা মূলত হরমোনাল ইমব্যালেন্সের জন্য এগুলো হয়ে থাকে, হ্যাঁ। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নেই, এটা একটা রোগ, বা যদি এটা একটা মানে খুবই নর্মালি একটা জিনিস, ডাক্তার ট্রিটমেন্ট করে দেয়, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিউডো প্রেগনেন্সি হলে আমাদের দেখতে হবে যে ওর গ্ল্যান্ডস গুলো বড় হয়েছে কিনা, ওর গ্ল্যান্ডস থেকে সিক্রেশন হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমরা প্রথমেই ওর একটা ইউএসজি করবো যে আদতেও প্রেগনেন্ট কিনা। ইউএসজি রিপোর্ট বা এক্স রে করে দেখা যাবে, যদি ওর পেটে বাচ্চা দেখা যায় তার মানে ও প্রেগনেন্ট, যদি না থাকে তাহলেও সিউডো প্রেগনেন্ট। তো সেই অনুযায়ী আমরা
ফিমেল কুকুরদেরকে ডাক্তারদের থেকে ট্রিটমেন্ট নেবো। যাদের বাড়িতে পেট ডগ আছে তারা রাস্তায় ওয়াক করাতে নিয়ে বেরোয়, এবং রাস্তার অনেক কুকুরদের সাথেও সেসব বাড়ির কুকুরদের স্ট্রে ডগদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়। এবার সেখানে সবচেয়ে বেশি কমন রোগ যেটা দেখা যায় টিক্স অ্যান্ড বাগস। এটা বাড়ি থাকলে তো এমনি এমনি হবে না। মানে টিক্স অ্যান্ড ফ্লিজ থাকবেই, পৃথিবীতে টিক্স ফ্লিজ থাকে। এগুলো ফ্লি এই ধরনের ছোট ছোট পোকা হয় চোখে, মানে একদম যেরকম করে আমরা ডিসি কমিক্স এর ফ্ল্যাশ এরকম করে দৌড়ায়, ফ্লিজও এরকম করে দৌড়ায়, ধরা যায় না। ফ্লিজ কি করে, নিজেদের যে বাই প্রোডাক্ট গুলো কুকুরের গায়ে দেখা যায়, দানা 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 দানা, তো ওগুলো ফ্লিজ থেকে হয়। আর টিক্স তো, টিক্সের কামড় তো খুবই ভয়ানক, আমরা জানি। তো প্রশ্নটা কি, মানে আমার প্রশ্নটা হচ্ছে টিক্স অ্যান্ড ফ্লিজ থেকে কিভাবে নিজের বাচ্চাকে বাঁচাবো। ওই ডাক্তাররা যেটা বলে সবসময় যে 6 মাসের পর ওই একটা ট্যাবলেট পাওয়া যায়, এটা ট্যাবলেট আর না হলে স্পট অন, এই ট্রিটমেন্টগুলো রাখতেই হবে। হুম। তাছাড়া কিন্তু সম্ভব নয়, কারণ রাস্তায় কুকুর হাঁটাতে বেরোলেই কিন্তু টিক্স অ্যান্ড ফ্লিজের ভয় থাকে। তো সব টিক্স থেকে কিন্তু টিক ফিভার হয় না। যেরকম ম্যালেরিয়ার মতোই আমরা তো জানি যে ইনফেক্টেড টিক্স যে রোগটা নিয়ে ক্যারি করছে, সেই ধরনের টিক যদি বডিতে কামড়ে দেয় তাহলে কিন্তু ওই প্রোটোজোয়া বা টিক ফিভার হয়ে থাকে। তো সবসময় আমরা প্রোটোকল মেনটেন করব, সবসময় কিন্তু আমরা টিকের ওষুধ খাওয়াবো। এই একটা ট্যাবলেট, নাম বলছি না, হ্যাঁ। পৃথিবীতে অলরেডি কুকুর প্রচুর পপুলেশন, অনেক কুকুর ঘর পায় না, অনেক কুকুরকে রাস্তায় ফেলে দেয়, অনেক কুকুর এরকম এরকম রোগ হয়ে গেছে, মানে সঠিক মানুষ নেই যে কুকুরগুলোকে ঘর দেবে। আমাদের উচিত সবার যে আগে সেই রকম কুকুরদেরকে, এই মেসেজটাই আমার সোসাইটিকে দেওয়া উচিত যে আগে যে যারা ঘর পায়নি তাদেরকে একটু ঘর, ঠিক আছে, তারা সেই কুকুরটা সুস্থ থাকবে, তারপরে তো আমি আরো কুকুর নিয়ে আসবো। কারণ আমি রেশিও বলছে প্রত্যেক 10টা কুকুরের মধ্যে 7টা কুকুরকে অ্যাবান্ডন করে দিচ্ছে, ঠিক আছে, এইখানে যারা ঘরে পেট ডগ নিচ্ছে, এরকম রেশিও কিন্তু, মানে এটা আমি বলছি না, এটা যত রকম ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম প্রত্যেক দিনই দেখছি। হয়তো আমি ভুল ইনফরমেশন দিচ্ছি, হয়তো 10-এর মধ্যে 7 নয়, 10-এর মধ্যে 6 তো বটে। হচ্ছে এরকম কেস যে বাড়ির কুকুরকে গ্রিলের সাথে বেঁধে রেখে দিচ্ছে, দিনের পর দিন তারা অফিসে কাজ করছে, কুকুরটা বারান্দায় হুম। ওয়েট করছে, ওকে এরকম খেতে দিয়ে যাচ্ছে, ও ওখানে ইস্যু করছে, ওখানেই পটি করছে, ওখানেই খাচ্ছে। তো ওটা একটা প্রবলেম। তো আমরা চেষ্টা করব এগুলো যাতে কম হয়, আর নিউটার করিয়ে দেওয়াটা আমার মনে হয় বেস্ট অপশন। ওটা করে দিলে কুকুরও সেফ থাকবে, আমারও কুকুরও কোনো সেম। ঝঞ্ঝাট থাকবে না। আর সেটা তো তুমি ফিমেল কুকুরের ক্ষেত্রে আমি বুঝে গেলাম। মেল কুকুরের ক্ষেত্রে আহ, মানে সে কি খেপচুরিয়াস হয়ে যায় বা রেগে যায়, এরকম কোনো কি কেস হয়? হ্যাঁ হয়, একদমই হয়। আর একটা নিড ওটা, মেল কুকুরদের ক্ষেত্রে বেশি, ম্যাক্সিমাম ফিমেল ক্ষেত্রেও হয়, মেলের ক্ষেত্রে বেশি। তার কারণ হচ্ছে তারা হরমোনটা তো বডিতে এসে গেছে, রিলিজ করতে পারছে না। তো সেক্ষেত্রে তাদেরকে তো ওই আর্জটা মেটাবে কে? হুম। যখন ওয়াকে নিয়ে যাওয়া হয়, আমি নিজেও ভুগেছি আমার কুকুরের ক্ষেত্রে, যখন অপারেশন করানোর আগে যখন রাস্তায় ওয়াকে নিয়ে যেতাম, কোনো ফিমেল কুকুর হিটে থাকে, ও সেটা গন্ধ পেলেই পাগল হয়, সে ঘরে থাকবে না, সে খেতে চাইছে না, সে শুধু বাইরে যাবে, হাম করবে, বালিশে হাম করছে, দেওয়ালে হাম করছে। এটা খুব মানে লজ্জাজনক ব্যাপার, লোকেদের সামনে হ্যাঁ, শুরু করে দেয়। লোকেদের সামনে শুরু করে দেয়, মানে খুবই বিচ্ছিরি ব্যাপার। আমি প্র্যাকটিক্যালি নিজের কুকুরকে ব্রিড করাতে চাইনি, তাই আমি নিউটার করে দিয়েছি। আমার কাছে দুটোই মেল কুকুর, আমার যদি ফিমেলও থাকতো আমিও নিউটারই করে দিতাম, সবচেয়ে সেফ অপশন। আচ্ছা, আমরা পডকাস্টে এবার শেষে চলে এসেছি। আর দু তিনটে প্রশ্ন এবার হচ্ছে। প্রথম যেটা হচ্ছে, এই ধরো জার্মান শেপার্ড বা যেসব কুকুরের হাড় ফ্র্যাজাইল, খুব ভেঙে যায় তাড়াতাড়ি, তাদের সেই হাড়ের জন্য আমি কি কি ব্যাকআপ রাখতে পারি, এবং আদেও কি তাদের সেই হাড়গুলোকে মজবুত করার জন্য কিছু আছে, না ওটাও মিথ? আমি একটা প্রপার এক্সাম্পল দিয়ে বলছি। প্রশ্নতে একটা মিথ আছে, মিথ আছে বা একটা মিসকনসেপশন আছে, হাড় শক্ত বা হাড় পাতলা এই ধরনের কোনো জিনিস কিন্তু নেই, ঠিক আছে? হাড় ইজ হাড়, শক্তই হয়, হাড় কখনো পাতলা হয় না যে মারলেই ভেঙে যাবে, হলো। হ্যাঁ, এবারে আমার কুকুরের কি পা ভাঙতে পারে না? হ্যাঁ ভাঙতে পারে। আমার কুকুর যদি একটা এমন আলটপকা একটা হাইট থেকে লাফ মারলো, আর ভাঙলো, পায়ে চোট লাগলো। আমার কুকুর বাইরে বেরিয়ে গেল, কোনো একটা বজ্জাত লোক এমন রাম ঠেঙানি, আর ভাঙলো, ঠিক আছে? সেটা আমার জার্মান শেপার্ডের ক্ষেত্রেও হতে পারে, আমার ল্যাবের ক্ষেত্রেও হতে পারে। এবার যেটা মেন প্রশ্ন, যেটা যেটা হচ্ছে এবার বোন হেলথকে স্ট্রং রাখবো কি করে? হুম। তার জন্য সাপ্লিমেন্টস আছে প্রচুর, ঠিক আছে? সেটা ব্র্যান্ড উল্লেখ করছি না, বাট এরকম প্রচুর সাপ্লিমেন্ট আছে, আমার ডাক্তারকে গিয়ে বলতে হবে। যে আমি একটা জিনিসে বিশ্বাস করি, ওটা বছর সাপ্লিমেন্টে রাখ, ঠিক আছে?
মানে জানুয়ারি থেকে মার্চ একটা সাপ্লিমেন্ট, ধরো ভিটামিন সাপ্লিমেন্ট, মার্চ থেকে আমি জুন অবধি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিলাম। এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা কিন্তু বোন হেলথকে স্ট্রং রাখতে খুব সাহায্য করে। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হয়ে গেল, তারপরে আমি স্কিন অ্যান্ড কোট সাপ্লিমেন্ট দিলাম। স্কিন অ্যান্ড কোট সাপ্লিমেন্ট দেওয়ার পর আমি লিভার সাপ্লিমেন্টে রাখলাম, তারপরে আবার আমি এর সাপ্লিমেন্টে চলে গেলাম। তো এর মাঝখানে মাঝখানে কি করতে হয়, একটা সেটার নাম আমি চাইলেও বলতে পারবো, আমি ভুলে গেছি। ওটা একটা পাউডার ফর্মে আসে, ওটা খাবারের মধ্যে মিশিয়ে দিই, ঠিক আছে? ওটা যদি আমরা 1 মাস করি, ওতে বোন হেলথ, বোন স্ট্রাকচার সব প্রপার থাকে। ওটা কি কুকুরের কোনো এজের মধ্যে, মানে ওই ধরো 1 বছরের মধ্যে বা 2 বছর, কুকুরের বয়স যখন 2 বছর হবে তার মধ্যে, নাকি আমি এটা সবসময় যদি একটা হেলদি বাচ্চা আমরা অ্যাডপ্ট করি বা নিই, যাই বলি আমরা, আমরা ডাক্তারকে দেখাবো। ডাক্তার দেখার পরে আমরা দেখবো যে মানে ইনিশিয়াল পিরিয়ডে কোনো কুকুরের কিন্তু বোন রিলেটেড প্রবলেমস আসে না, তা আসে একটু এজ হয়ে গেল, মানে 5 বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল। একটা কুকুর যদি, একটা মিথ না, এটা একটা সত্যি কথাই, কুকুরে না ব্যাঙাচির মতো করে বসতে ভালো, হুম ঘরের কুকুররা, বাইরের কুকুররা নয়। কারণ বাইরে যারা থাকে রোদে, সারফেসটা গরম থাকে, তো ওরা পাটা গুটিয়ে বসে। ঘরের কুকুরদের ক্ষেত্রে সারফেস থাকে ঠান্ডা, তো পেটে যে ঠান্ডা লাগে, ওরা ব্যাঙাচির মতো করে বসে থাকে। তো পা দুখানা এরকম ব্যাঙাচির মতো হয়েছে, সেটা উচিত না। ওটাতে হিপের প্রবলেম হয়, হিপের যে জয়েন্ট স্ট্রাকচারটা রয়েছে, ওটা একটু প্রবলেম হয়, তো সেটা আমাদের উচিত না। তুমি যে এই যে বললে ব্যাঙাচির মতো করে কুকুরটা বসে থাকে, এবার আমরা দেখে না খুবই সবাই এন্টারটেইন হই, তো মা কি সুন্দর কিউটলি বসে আছে। তো এটা থেকে তো একটা রোগ হতে পারে, হাড় বেঁকে যেতে পারে। হ্যাঁ, মানে পশ্চারটা প্রবলেম হয়, যেরকম আমাদের মানুষের ক্ষেত্রে কি, আমরা যদি বলি সারাক্ষণ ধরে হেলান দেবেন না, হুম, সোজা হয়ে বসুন হুম, বা একটু হাঁটাচলা করুন, সেরকম করে যদি আমি সর্বক্ষণ হেলান দিয়ে বসে বসে সবকিছু কাজকর্ম করি, তাহলে কিন্তু আমাদের এই যে স্ট্রাকচারটা পেছনে, এটা একটু বেঁকে যায়, হুম। ডাক্তার যা বলে। কুকুরদের ক্ষেত্রে সেটা। আর এবারে শেষ প্রশ্ন, যেটা হচ্ছে স্ট্রে ডগস এর জন্য। এই স্ট্রে ডগস এরকে তো কেয়ার করা হয় এখন, মানে ভর্তি অ্যাক্টিভিস্ট আছে, ফেসবুকেও আমরা দেখি, নর্মাল রিয়েল লাইফেও দেখি, অনেকে আছে যারা খাবার খাওয়ায়, অনেকে আছে রেবিশ করাচ্ছে। দেখো, আমাকেও যদি মনে হয় যে আমার রাস্তার কুকুরগুলো ভালো বিহেভ করুক, আমাকেও তাদের জন্য কিছু করতে হবে। কি এই কিছু করার পদ্ধতিটা কিরকম আছে, তুমি যদি একটু বলো, সকলের জন্য, যারা যারা আমি কুকুর ভয় পায় এবং যারা যারা কুকুর ভালোবাসে, সকলের জন্য। পরিষ্কার কথা, ভয় পেলে এড়িয়ে চল, ঠিক আছে? আমি কুকুর ভয় পাই, আমি কুকুরকে এড়িয়ে চল। হুম আমার কুকুরের রাস্তায়, মানে কুকুর, মানে কুকুরের ক্ষেত্রে আমার যাওয়ারই দরকার হুম নেই। হ্যাঁ, আমি অ্যাগ্রেসিভ নেচার দেখাবো না। আমি একটা কুকুর রাস্তা দেখলো ঢিল ছুঁড়ে মেরে দিলাম, করবো না। বা একটা কুকুর শান্তিতে জল খাচ্ছে, আমার সাথে একটা ঘটনা ঘটেছে, আর প্রতিনিয়ত অ্যাক্টিভিস্ট যতই থাকুক, মানে কুকুরদের প্রতি অত্যাচার কিন্তু প্রত্যেক জায়গাতেই হয়। কুকুর, বেড়াল, এরকম ভয়েসলেস অ্যানিমেলস যারা, আমরা একটা ভুলে যাই ওই জায়গাটা ওদের। কিন্তু আমরা এখানে একটা, মানে ধর একটা জায়গা ছিল, সেই জায়গায় 10টা কুকুর থাকে। এখন ইদানিং নিউজে এটা প্রচুর হচ্ছে যে জঙ্গল কেটে দিচ্ছি আমরা, হুম এই করে দিচ্ছি আমরা, হনুমানের বাসস্থান ছিনিয়ে নিচ্ছি। হুম তারপর ওরা কোথায় যাবে? ওরা তো আমাদের এখানেই চলে আসবে না। তারপর এখানে আসে ওকে ঢাঙাচ্ছি, হ্যাঁ মার দিচ্ছি। এটা একটা সিভিল, মানে আমাদের নেচারের এটা হওয়া উচিত না, এটা ইনহিউম্যান একটা কাজ। তো এই যে ধর একটা ফাঁকা জায়গা ছিল, সেই ফাঁকা জায়গায় আগে 10টা কুকুর থাকতো, সেই জায়গাটা আমরা বানালাম ফ্ল্যাট। এবার ওই 10টা কুকুর কোথায় যাবে? তাহলে তো জায়গা ওঠে। ওদের জায়গা নেই। সেখানে একটা 10তলা ফ্ল্যাট উঠলো, সেখানে প্রচুর লোক আসলো, ওই কুকুরগুলো খাওয়ার লোভে ওদের চারপাশে তো থাকবে। তো আমাদের দায়িত্ব নেওয়া উচিত, ওরা যেন সুস্থ থাকে, ওরা যাতে অ্যাগ্রেসিভ না হয়। যদি অ্যাগ্রেসিভ হয়, তাহলে আমরা নির্দিষ্ট কোনো কেয়ার গিভার, অ্যানিমেল কেয়ার গিভারকে ডাকবো, তারা যেন ট্রিটমেন্ট করে ওকে নিয়ে যায়, সঠিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করে আবার ওইখানে ফিরিয়ে নিয়ে আসে। আমরা এটা যেন না করি, ওই কুকুরটার অ্যাগ্রেসিভ নেচার দেখা ওকে তুলে নিয়ে কোনো জায়গায় ছেড়ে দিলাম। রিলোকেটিং কিন্তু একটা বাজে জিনিস, একটা কুকুরের রিলোকেশন করা খুব বাজে জিনিস। তাহলে সার্ভাইভালের সমস্যা হতে একদমই, পারে। কারণ ওই কুকুরটা তো ওই জায়গাটা চেনে না। কুকুর হোক, বেড়াল হোক, যে কোনো অ্যানিমেল হোক, আমি ওকে তুলে নিয়ে কোনো জায়গায় ছেড়ে দিলাম, না ভাই তুই এবার বোঝ, ওকে 10টা কুকুর ওখানে অ্যাটাক করে মেরে দেবে। আমাদের যে জায়গার জিনিস সেই জায়গাতেই রাখা উচিত, ঠিক আছে? মানে আমরা আমাদের বক্তব্য, আমার সবার কাছে এটাই রিকোয়েস্ট যে এমন কিছু ইনহিউম্যান কাজ যাতে আমরা না করি, ঠিক আছে? আমরা তো মানুষ বলি নিজেদেরকে, তো ওইটা যেন আমরা মেনটেন করি। মানে আমরা কুকুরকে যদি পছন্দ না হয়, আমরা এড়িয়ে চলবো। যদি আমার কুকুর পছন্দ হয়, খাওয়াবো। যদি সেই কুকুরটার ভ্যাকসিনেশনের জন্য দায়িত্ব নিতে হয়, সেটাও নেব। মানে আমরা কোনোভাবেই ইনহিউম্যান বা বারবারিক কোনো আচরণ করব না কুকুরের প্রতি, বেড়ালের প্রতি, ইনফ্যাক্ট মানুষের প্রতি, হুম, যাতে আমরা নিজেকে আর মানুষ বলতে পারি, আমরা নিজেদেরকে মানুষ বলাটা উচিত, যেরকম তো মানুষ। হ্যাঁ।
আর কি কি উচিত কি কি উচিত না, মানে রাস্তায় কুকুর থাকবেই, তাকে ভেঙানো, তাকে ঢিল মারা, তাকে চেঁচামেচি করা, তার উপরে তাকে ভয় দেখানো উচিত না। ঠিক আছে, কোনো বাচ্চা যদি সেটা করে তার মা বাবার উচিত তাকে কন্ট্রোল করা। কিন্তু অনেক সময় দেখেছি যে বাচ্চারা কুকুর যাচ্ছে ভেঙে দিল, পাথর ছুঁড়ে দিল, কিছু একটা করলো যাতে কুকুরটা খেপে গিয়ে বাচ্চাটাকে কামড়ে দিল। দোষটা কার হলো? কুকুরটা। কুকুরটা। কেউ দেখলো না, বাচ্চাটা বাচ্চাটা কি গিয়ে করে? আগে পাথর মেরেছে, বাচ্চারা গিয়ে অ্যাটাক করেছে। তো আমাদের যারা প্যারেন্ট তাদের উচিত ব্যাপারটাকে দেখা, সিরিয়াসলি দেখা। আমরা জানি দেখে, যদি এরকম কিছু আচরণ বাচ্চারাও করুক বড়রাও করুক, আমরা যদি সবাইকে গিয়ে বলি যে দেখুন এটা করবেন না, এটা ওদেরও জায়গা, পিসফুলি সবকিছু করুন, মারধর করবেন না কুকুরদের ক্ষেত্রে। যথাযথ যদি খেতে দিতে নাও পারেন এমন কাউকে জোগাড় করুন যারা কুকুরদের খেতে দেয়। যদি লেগে যায় বা কোনো রকম কিছু দেখা যায় শরীরে প্রবলেম হয়েছে, অ্যানিমেল হেলথ কেয়ারের নাম্বার সব জায়গায় থাকে, তাদেরকে যোগাযোগ করুন, তারা এসে তার ট্রিটমেন্ট করবে। একটু হিউম্যান হন, ব্যাস এইটুকুই আমার বক্তব্য। কারণ এত কেস দেখি প্রত্যেকদিন, এখানে ওকে মারছে, এখানে এই কুকুরকে গায়ে অ্যাসিড ঢেলে দিচ্ছে, এইখানে একটা কুকুরকে জ্বালিয়ে দিচ্ছে, এই কুকুরকে মেরে দিচ্ছে, এই কুকুরের বাচ্চাগুলোকে কিছুদিন আগে তো হসপিটালে কতগুলো বাচ্চা কুকুরকে মেরে দিচ্ছিল। হুম। তো এগুলো খুবই, এগুলো নিয়ে কেউ কথা বলার নেই। এই কথা বলার নেই বলেই আজকে এই পডকাস্ট। হ্যাঁ, এগুলো কারণ নিয়ে কেউ বলে না। হ্যাঁ, আমি দেখেছি, আমি ইউটিউব ঘেটে দেখে নিয়েছি, কোথাও এরকম কুকুর নিয়ে, স্ট্রে ডগস নিয়ে বা বাড়ির কুকুর নিয়ে কোনো কথা কোথাও নেই। স্ট্রে ডগস হোক, স্ট্রে ক্যাটস ক্যাটস হোক, হোক, হ্যাঁ, মানে যে কোনো মানে যে অ্যানিমেল কোনো হোক, পশু পাখি। যে কোনো পশু পাখি হোক, মানে এবার অবশ্যই আমি তো বাঘ সিংহর কথা যাবো না না এখানে, না না। কারণ আমরা আমাদের সাথে সাথে হুম। আরো কিছু প্রাণ আছে আমাদের আশেপাশে বেঁচে আছে। সেটা কুকুর বিড়াল হোক, সেটা পিঁপড়ে হোক, ইঁদুর হোক, যাই হোক। এবার তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ লোকজনকে আমি দেখি রুড বিহেভিয়ার করতে। তারা হুম। এই জায়গাটাকে নিজের বাবার সম্পত্তি মনে করে, যে আমি এখানে আছি মানে এটা আমার। তোমার আগেও যে কেউ ছিল এটা কেউ মনে করে না। তো সেই সবের জন্য আজকে এই পডকাস্ট। আমি সারা ফেসবুক বলো হ্যানা ত্যানা দেখে আমি এতই বীতশ্রদ্ধ মানুষের প্রতি। তারা সব জায়গায় দেখছি কুকুরকে একটা, মানে কুকুর হোক বিড়াল হোক, একটা নিচু করে দেখছে, মানে কেন? এটা আমার একটা ছোট্ট ঘটনা যেটা থেকে আমি আরো খুব ইন্সপায়ার্ড হয়েছি। হুম। সেটা একজন মানুষকে আমি চিনি, মানে ভাগ্য ভালো হয়েছে আমার যে চন্দ্রবিন্দুর যে লিড সিঙ্গার উপলদাকে আমি চিনি। বলতা। হুম। উপলদার একবার কোনো একটা কাজে আমি তার বাড়িতে গেছিলাম, তার বাড়ির সামনে প্রচুর কুকুর ছিল। তো আমি জিজ্ঞেস করলাম এই খুব ন্যাচারাল নর্মালি জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই কুকুরগুলো কি এখানে থাকে? একটা সুন্দর উত্তর এসেছিল, বললো যে এখানে জন্মেছে তাহলে এই জায়গাটা ওরই। এর চেয়ে সহজ এক্সপ্লেনেশন আমি জীবনে পাইনি। আর এটাই মনে হয় যে সবচেয়ে ইজি জিনিস, জায়গাটা ও জন্মেছে জায়গাটা। কিছু কিছু মানুষের অবশ্যই কিছু কিছু ভালো মানুষ আছে বলেই আজকে আমরা তাও কুকুর বিড়াল দেখতে পাচ্ছি। হয়তো সেটাও কিছুদিন পর বাঘ, বিড়াল, বাঘ বলো তারপর সিংহ বলো ওদের মতো বিলুপ্ত হয়ে যাবে, তা না হলে সুযোগ তো আমরা একটু হিউম্যান। হিউম্যান আচরণ করি, হ্যাঁ, তাহলেই হয়। অবশ্যই এরকম বললার মতো আরো অনেক অনেক মানুষ থাকুক আমাদের মধ্যে। আমরা এটাই চাই, যারা কুকুর বিড়াল ভালোবাসি তাদের জন্য। যাই হোক, আজকে এই পডকাস্টে এসে তোমার কেমন লাগলো বলো? আমার খুবই ভালো লাগলো এরকম একটা জিনিস তুই শুরু করেছিস, কারণ মানে এরকম কথাবার্তা বলার জন্য তো একটা প্ল্যাটফর্ম চাই। হ্যাঁ। সেই প্ল্যাটফর্মটা তুই দিচ্ছিস, আমাকে তুই ডেকেছিস, আমি খুবই মানে নগণ্য ব্যক্তি, তুই আমাকে ডেকেছিস। এই ব্যাপারটায় আমার থেকে অনেক বেশি লোক অনেক অনেক কাজকর্ম করছে, আমি চাই তুই তাদেরও ইন্টারভিউ কর, অবশ্যই। তাদের গল্পটাও তুলে ধর সবার সামনে। কারণ এরকম এত প্রবলেম ফেস করে যারা অ্যানিমেল ফিডার, তারা প্রতিনিয়ত, বা অ্যানিমেল কেয়ার গিভার, এত প্রবলেম ফেস করে, খুব। মানে লোকজনদের লাথি মানে ঝাঁটা খেয়ে তাও একই কাজ নিজেরা করে যাচ্ছে। খাওয়াতে যাচ্ছে, নিজেদের টাকায় খাওয়াচ্ছে, তারপরে পাশ থেকে বাড়ি হ্যাঁ, থেকে একদম গালাগাল করছে। একদম এরকম আমি প্রচুর লোককে চিনি, প্রতিনিয়ত ওদের সাথে কথা হয় এই কারণে যে খাওয়াতে গিয়ে আজকে এর সাথে ঝামেলা, খাওয়াতে গিয়ে ওর সাথে ঝামেলা, এরকম। তো আমি চাইবো এটা একটু কমুক, তোর ভিডিওটা ভাইরাল হোক, সবাই দেখুক, লোকে আমাকে গালাগাল করুক, আমার কথাবার্তা নিয়ে গালাগাল করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্তত এইটুকু বুঝুক আমি যা বলছি বা আমার সাথে আমার চারিপাশে লোকজন যা অ্যানিমেলস নিয়ে বলছে অন্তত ভুল বলছি না। আমি এটা কখনোই বলছি না যে কোনো পশু যদি অ্যাটাক করে বা কিছু করে তার বিরুদ্ধে মানে উচিত না, হ্যাঁ। মানে অবভিয়াসলি অ্যাকশন হ্যাঁ, নেওয়া অবশ্যই উচিত, অ্যাকশন নাও। কিন্তু সেই অ্যাকশনটা কখনোই তাকে মেরে ফেলা না। আমরা প্রপারলি, যদি আমাকে একটা কুকুর কামড়েও দেয় ভুল করে, ঠিক আছে, আমার লেগে গেল, আমার তাকে আমি পরের দিন গিয়ে ছাটিয়ে মেরে দিলাম, সেসব এটা করা না, উচিত। উচিত না। সে অ্যানিমেল, এটা বুঝতে হবে, আমি মানুষ। হুম। সে আমাকে অ্যাটাক করেছে তার নেচারের জন্য, আমার নেচার তো অ্যানিমেলের মতো নয় যে আমি ওকে ওকে মেরে দেবো। তো আমার উচিত
প্রপার স্টেপ নেওয়া, অ্যানিমেল কেয়ার গিভারকে ইনফর্ম করা যেরকম একটা কুকুর আমায় কামড়েছে, আপনারা দায়িত্ব নিয়ে এটাকে বন্ধ করুন, যে পরবর্তীকাল থেকে যেন এরকম কাজ আর না হয়। আমার তো লেগেইছে অবভিয়াসলি, মানে যার লেগেছে তার প্রতি আমি সহানুভূতি দেখাচ্ছি, তো এটা যেন ওকে কি প্রাণেই না মেরে দেয়। অবশ্যই। আশা করি আপনাদের সকলের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগলো। আপনারা নিজেদের আশেপাশে চেনা পেট লাভারদেরকে ভিডিওটা পাঠান এবং কুকুরদেরকে নিয়ে তো সচেতন হন এবং নিজেদের মধ্যে মানবিকতাটাকে ফিরিয়ে আনুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই যাযাবর পডকাস্টকে। আর কমেন্ট করে জানান যে আপনারাও কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন। আর দাদা, তোমার কেমন লাগলো? আর তুমি একটু সবাইকে বলে দাও যে একটু সাবস্ক্রাইব করে দিতে চ্যানেলটা, একটু পাঠাতে লোকজনকে। আমার তো খুবই ভালো লাগলো যাযাবর পডকাস্টে এসে। এই ধরনের একটা সাবজেক্ট নিয়ে ও শুরু করেছে পডকাস্ট, আপনারা দেখুন আর সাবস্ক্রাইব করুন যাযাবর পডকাস্টকে।